আচ্ছা, আমি শুরু করি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এখানে স্যার। অনেকেই দেখতেছি যে আমার পুরাতন স্টুডেন্ট। আচ্ছা, গুড। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। তো মেইনলি এইটা যে শুধুমাত্র আমি যে আমার কোর্সের আউটলাইন সম্পর্কেই বলবো এরকম কিছু না। আজকে আমরা আলোচনা করব যে মিডিয়া বোর্ড 2026 এইটার জন্য অ্যাডভান্স কি প্রিপারেশন নেওয়া যাইতে পারে, এবং আমি আদৌ অ্যাডভান্স প্রিপারেশনের জন্য রেডি কিনা। হ্যাঁ, এবং যদি কেউ অ্যাডভান্স প্রিপারেশন নিতে চায় তাকে অবভিয়াসলি যে আমার কোর্সটাই করতে হবে এমন কোনো কথা নাই। আমার কোর্স যদি করতে চায় করতে পারে, অথবা যদি করতে না চায় তাহলে কিভাবে আগাইতে হবে সেটা নিয়ে একটা আইডিয়া দেওয়া হবে। আচ্ছা, আমরা শুরু করি। ফার্স্টেই আমাদের আসলে একটা জিনিস যে আমরা রিজিওনালে যেভাবে ম্যাথ সলভ করি, ন্যাশনালে গিয়ে আমাদের একটা ঝামেলায় পড়তে হয়। যে অনেক কিছু দেখা যায় যে আমরা কোশ্চেনই বুঝতেছি না, অথবা রিজিওনালেও 6 7 8 নম্বরে কিছু কোশ্চেন থাকে যেগুলো দেখে মনে হয় যে এটা কোথা থেকে আসছে, মানে আমরা টপিকটাই বুঝতেছি না। তো এই জন্য আসলে আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ম্যাথ আমরা ক্লাসে যা শিখি সেটা হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশনের জন্য বেসিক যে ম্যাথের আইডিয়া সেটা আমাদেরকে দেওয়া হয়, কিন্তু ম্যাথ অলিম্পিয়াডে আসলে আমাদেরকে শুধু ক্যালকুলেশনের আইডিয়াটা থাকলেই হয় না। আমাদের ফার্স্টে লাগে হচ্ছে কনসেপচুয়াল মাস্টারি। আমাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হবে। স্ট্র্যাটেজিক প্রবলেম সলভিং, আমরা একটা প্রবলেম সলভ করতেছি, মাঝে মাঝে আমি তোমাদের প্রবলেম সলভিং কোর্স নেই অথবা নিলয় নেই, আমাদের মেইন টার্গেট কিন্তু একটা প্রবলেম সলভ করে দেয় না। হ্যাঁ, আমাদের টার্গেটটা হচ্ছে যে একটা প্রবলেম কিভাবে সলভ করব, সেটা স্ট্র্যাটেজিটা কি, কোন দিকে আগাবো। কারণ আমি তোমাকে একটা প্রবলেম সলভ করে দিলাম, ঠিক আছে, তো পরীক্ষায় তো সেই প্রবলেমটা অবশ্যই আসবে না, অন্য কোনো প্রবলেম আসবে। সেটা আমরা কিভাবে অ্যাপ্রোচ করবো? তো আমাদের আসলে আইডিয়াটা হচ্ছে প্রবলেমের অ্যাপ্রোচটা নিয়ে আমাদের কাজ করতে হবে, স্ট্র্যাটেজিটা নিয়ে আমাদের কাজ করতে হবে। আর ফাইনালি হচ্ছে কন্টেস্ট রেডিনেস। আমরা একটু পরে এক্সাম্পল দেখব যে মিডিয়ামের রিজিওনাল যে কোশ্চেন গুলো আসে এবং ন্যাশনাল যে কোশ্চেন গুলো আসে কিভাবে এরা ডিফারেন্ট। এবং কমপ্লিট আমাদের প্রিপারেশনের জন্য, যদি কমপ্লিট প্রিপারেশনের কথা বলি, যে রিজিওনাল প্লাস ন্যাশনাল ওভারঅল প্রিপারেশনের জন্য আমাদের কিন্তু আসলে শুধুমাত্র পারমুটেশন কম্বিনেশন শিখলেই চলবে, অথবা A+B² সূত্র জানলেই চলবে। সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হয় সেটা জানতে হবে। এবং এদের মধ্যে আসলে রিলেশনটা কি, অ্যালজেব্রা শুধু আমরা সূত্র জানলেই কি হবে? অ্যালজেব্রার সাথে আমাদের মডুলার অ্যারিথমেটিকের রিলেশনটা কি, একটা জায়গায় আরেকটা কিভাবে ইউজ করব, মানে এদের মধ্যে একসাথে, মানে ভিন্ন ভিন্ন দুইটা কনসেপ্ট কিভাবে একসাথে চিন্তা করে একসাথে ইউজ করতে হয় সেগুলোর জন্য কিন্তু আমাদের এই যে স্ট্র্যাটেজিক প্রবলেম সলভিং, এইটা যখন আমরা কমপ্লিটলি করতে পারবো উইথ কনসেপচুয়াল মাস্টারি, তখন হচ্ছে আমাদের কন্টেস্টের জন্য আমাদের প্রিপারেশনটা কমপ্লিটলি হবে। এখন হচ্ছে এতক্ষণ তো মানে আমরা অ্যাবস্ট্রাক্ট কিছু কথা বলতাম, এখন আমরা কিছু কেস চিন্তা করি। হ্যাঁ, আমি তোমাদের গত 1 বছর ধরে যে পাবলিক গ্রুপটা আছে, যে হচ্ছে, আচ্ছা, মাহমুদুল আলম, একটু নয়েজ আসতেছে, তুমি একটু মাইকটা মিউট করে দেন please। আচ্ছা, আমি মিউট করে দিচ্ছি, সমস্যা নেই। কার কোশ্চেন থাকলে করতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা ফেসবুকে দেখতেছো তাদের কোশ্চেনও আমি দেখবো। তোমরা হচ্ছে যদি কমেন্ট করো, সেই কমেন্টের অ্যান্সার হচ্ছে আমি দিব। যদি রিলেভেন্ট কোশ্চেন হয় তাহলে এখনই দিব। আর যদি এমন হয় যে কোশ্চেনটা আমি যা দেখাচ্ছি সেটার সাথে রিলেভেন্ট না, তাহলে হচ্ছে পরে লাস্টে হচ্ছে আমাদের একটা কোশ্চেনের অ্যান্সার সেশন থাকবে, সেখানে আমি অ্যান্সার করবো। আচ্ছা, এখন হচ্ছে একটু ইম্পর্টেন্ট একটা পার্ট, এইটা সবার জন্য কাজে লাগবে, কোর্স টোর্সের সাথে রিলেশন নাই কোনো। আমাকে অনেক সময় অনেকে কোশ্চেন করে যে ভাই কিভাবে প্রিপারেশন নিব। হ্যাঁ, তো কিভাবে প্রিপারেশন নিবা সেটার জন্য আমার ফার্স্টে দেখতে হবে যে তুমি কোন স্টেজে আছো। ফার্স্টে যদি এমন হয় যে তুমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করতেছো ভিডিও মতে, এর আগে কখনো ভিডিও মতে পার্টিসিপেট করো না, ঠিক আছে, তাহলে তোমার প্রিপারেশন কেমন হইতে পারে। ফার্স্টে যেটা করতে হবে যে তুমি ফার্স্ট টাইম পার্টিসিপেট করতেছো, এর আগে কখনো তুমি জানো না যে পরীক্ষায় কেমন কোশ্চেন আসে, অথবা সেখানে ভালো করতে হলে কি করতে হবে, তোমার আইডিয়া অনেক কম বেসিক্যালি। তো ফার্স্টে তোমাকে যা করতে হবে, এর আগের ভিডিও মধ্যে যে কোশ্চেন গুলো আছে সেইগুলো গো থ্রু করতে হবে। হুম। তো আগের কোশ্চেন গুলো বলতে কি, আমি আগের রিজিওনাল কোশ্চেন বলতেছি না আগের ন্যাশনাল কোশ্চেন বলতেছি? আগের রিজিওনাল কোশ্চেন। এর আগে রিজিওনালে যা যা কোশ্চেন আসছে সেগুলো আমি দেখবো। যদি সেইগুলা আমার বোধগম্য হয়, বুঝো আমি কিন্তু বলি নাই যে পারতে হবে, যদি কোশ্চেন গুলো আমার বোধগম্য টাকা হয় কই? যে, হ্যাঁ, বুঝিনি, কে কি কোনো কোশ্চেন করলা?
আচ্ছা, হয়তো এমনি সাউন্ড আসছে। যদি কোশ্চেন গুলো বুঝতে পারো যে কি চাচ্ছে অথবা কোন দিকে আগাইতে হবে, একটু আইডিয়া পাচ্ছ, মানে এমন না যে কোশ্চেন মাথার উপরে দিয়ে যাচ্ছে, কোশ্চেন গুলো বুঝতে পারতেছো, তাহলেই ঠিক আছে, কোনো সমস্যা নেই, তাহলে তুমি ব্লু রিজিয়নে আছো। আর যদি তুমি কোশ্চেন এখনো দেখো না, তাহলে আমি বলবো এই কোর্স তোমার জন্য নয়। এই কোর্সের জন্য আমার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে তুমি এর আগে পার্টিসিপেট করছো, এটা আমার রিকোয়ারমেন্ট। আমার রিকোয়ারমেন্ট হচ্ছে বিডিএম কোশ্চেন কেমন হয় সেটা সম্পর্কে তোমার বেসিক আইডিয়াটা আছে কিনা। যদি থাকে, গুড এনাফ। তুমি এর আগে পার্টিসিপেট করছো, ঠিক আছে, একবার দুইবার যে কয়বারই হোক পার্টিসিপেট করছো, তুমি তোমার রেজাল্ট নিয়ে স্যাটিসফাইড হও বা আনস্যাটিসফাইড হও, সেটা কোনো ব্যাপার না। তুমি রিজিওনালে পারতেছো, ন্যাশনালে গিয়ে পারতেছো না, রিজিওনালেই পারতেছো না, কিন্তু তোমার মনে হচ্ছে যে না, 7টা 8টা কোশ্চেন আসছে, তার মধ্যে আমি 3টা 4টা পারতেছি, গুড এনাফ। কিন্তু যদি এমন হয় যে রিজিওনালের কোশ্চেন গুলোই আমি 1টা 2টা হতে পারতেছি, কিন্তু বেশিরভাগই আমি বুঝতেছি না যে কি কোশ্চেন এগুলা, তাহলে আমি বলবো যে এই কোর্স তোমার জন্য না। তোমাকে বেসিক কোর্স করতে হবে। আমাদেরই দেখবা যে নিজের বেসিক কোর্স নেয়, তো বেসিক কোর্স করতে হবে। আর যদি এমন হয় যে তুমি রেগুলার পার্টিসিপেট, তো প্রতি বছর রিজিওনালের উইনার হও, ন্যাশনালে গিয়েও প্রাইজ পাইছো, তাহলে তোমার কি করতে হবে? তোমাকে আসলে ইমপ্রুভ যদি করতে মন চায় যে আমাকে ইমপ্রুভ করতে হবে, যেমন আমি একটা এক্সাম্পল দিই। ধরো আমি গত বছর ক্লাস 8-এ ছিলাম, জুনিয়র গ্রুপের সিনিয়র মোস্ট ক্লাস, আমি প্রাইজ পাইছি ন্যাশনালে গিয়ে। এখন আমি যদি ইমপ্রুভ না করি, হ্যাঁ, তখন আমি 9-10-এর মাঝে কিন্তু জুনিয়র। সো 10-এর সিনিয়রদের সাথে আমি পারবো, এইটা পারাটা একটু মুশকিল। সো কারো যদি ইমপ্রুভমেন্টের ইচ্ছা থাকে এবং টাইম আছে, হ্যাঁ, সব থেকে বড় কথা এখানে টাইমটা। তোমার বাংলা ইংলিশ প্রাইভেট আছে, সোশ্যাল সায়েন্স কোচিং আছে, তো সব মিলে আমাদের একাডেমিক প্রেশার অনেক বেশি, ঠিক আছে। তো একাডেমিক প্রেশার, যদি তোমার মনে হয় যে একাডেমিক প্রেশার অনেক বেশি, আমি সময় পাচ্ছি না, আমি দিনে আধা ঘন্টা সময় দিতে পারবো না, দিনে আধা ঘন্টা বলতে সপ্তাহে 3 দিন, আমাকে সপ্তাহে প্রতিদিন কিন্তু আমাদের ক্লাস নেই, সপ্তাহে 3টা করে ক্লাস হবে। তো তোমার যদি মনে হয় সপ্তাহে 3 দিন আমি আধা ঘন্টার সময় অ্যাটলিস্ট বের করতে পারবো, গুড এনাফ। আর যদি তোমার মনে হয় যে না, আমি এর আগে অনেক পার্টিসিপেট করছি, আমি প্রাইজ পাইছি, আমার এই কোর্স লাগবে না, তুমি 10-12টা ইংলিশ যে বইগুলো আছে ফেমাস সেগুলো শেষ করে ফেলছো, তাহলে আমি বলবো তো তোমাকে আমার মানে দেওয়ার মতো কিছু নাই, অ্যাড করার মতো কিছু নেই, ঠিক আছে, এই কোর্সটা তোমার জন্য খুব একটা ইউজফুল হবে না। সো আমি বলবো যে বেস্ট ইউজ হচ্ছে যারা রিজিওনালে পারতেছো কিন্তু ন্যাশনালে গিয়ে আর পারতেছো না, তাদের জন্য এইটা আমার মনে হয় যে বেস্ট। এবং রিজিওনালে পারতে হবে আবার এমন না, রিজিওনালের কোশ্চেন আমি বুঝতেছি, মানে একটু চেষ্টা করলে পারবো অথবা বাসায় গিয়ে চেষ্টা করলে পারবো, কোশ্চেনটা যদি বোধগম্য হয় তোমাদের রিজিওনালের কোশ্চেনটা, আমি বলবো যে দিস কোর্স ইজ গুড এনাফ। আর যদি তোমার মনে হয় যে রিজিওনালের, আমার রিজিওনালেই আটকে যাচ্ছি আমি প্রতিবার, বা রিজিওনালেই আমি মনে হচ্ছে কোশ্চেনটা কোত্থেকে আসতেছে আমি বুঝতেছি না, কোনো আইডিয়া নেই, তোমাকে আমি বলবো যে তোমাকে যা করতে হবে, বেসিক কোর্সটা করতে হবে, এবং ইউটিউবে প্রচুর কোর্স পাবা, ইউটিউবে প্রচুর ফ্রি ক্লাস পাবা, ফ্রি কোশ্চেন পাবা, সেগুলো সলভ করবে, ঠিক আছে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন যদি থাকে এরপরও যে আমি কি করব, তাহলে সে হচ্ছে আমাকে এখন করতে পারো এই রিলেটেড, যে আমার সিচুয়েশনটা এখানে ব্যাখ্যা করা হয়নি, সে হচ্ছে কোশ্চেন করতে পারো। আমি একটু ফেসবুকে দেখি কোনো কোশ্চেন আছে কিনা। আমি একটু এখানে 2 মিনিট সময় নেই। আচ্ছা, কথা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে তাই না? জি ভাইয়া, বোঝা যাচ্ছে। জি স্যার। স্যার বলতে হবে না, আমি কত সিনিয়র কেউ না, ভাইয়া বললেই হবে। আচ্ছা। উম, আচ্ছা, আমি এখনো কোনো কোশ্চেন পাইনি, কোশ্চেন পাইলে আনসার করবো ইনশাল্লাহ। আর লাস্টে কিউএনএ সেশন থাকবে তোমাদের, সমস্যা নেই। আচ্ছা, ক্যাটাগরি, ক্যাটাগরি ওয়াইজও এখানে কিছু ডিফারেন্স আছে। যেমন প্রাইমারি যারা আছে, আমি তোমাদেরকে বলবো, যদি তোমাদের হাতে এক্সট্রা সময় থাকে, তোমাদের জন্য এক্সট্রা সেপারেট ক্লাস, ঠিক আছে। আমি গতবার যে ন্যাশনাল কোর্স নিয়েছিলাম সেখানে প্রাইমারি জুনিয়র সেকেন্ডারি একসাথে নিয়েছিলাম, দেখছিলাম যে আসলেই সমস্যা হয়, প্রাইমারি যারা আছে তারা একটু পিছিয়ে পড়ে যায়। তো এবার প্রাইমারির জন্য আলাদা কোর্স, প্রাইমারি ক্লাস শনি সোম বুধ, এবং বাকি যারা আছে তাদের হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এরকম একটা শিডিউল করা আছে। আর প্রাইমারি আরেকটা সুবিধা হচ্ছে তোমাদের ন্যাশনালে গিয়েও যে খুবই অ্যাডভান্সড টপিক পড়তে হয় ব্যাপারটা এমন। সো এখানে এত চিন্তার কিছু নাই, প্রাইমারির আসলে সবাই কোর্স করতে পারবে চাইলে। আর এটা গুড টাইম টু স্টার্ট, আমাদের আসলে কেবল তো শুরু,
তো এখানে আমাদের অ্যাডভান্সড বলে সবই অ্যাডভান্স, আমরা ম্যাথ অলিম্পিয়াডে যা ইউজ করি সবই এখানে অ্যাডভান্স। জুনিয়র আর সেকেন্ডারি যারা, তাদের জন্য বলবো যে একটু ক্রিটিক্যাল সময়। কেন? আমাদের কোচিং এর কিছু সময় থাকে, প্রাইভেটের সময় থাকে, স্কুলে ভালো রেজাল্ট করতে হবে, এরকম একটা প্রেশার থাকে। তো সব মিলায়ে আমার মনে হয় যে জুনিয়র প্লাস সেকেন্ডারি যারা আছো, এইদিকে যদি তোমরা মেনটেন করতে পারো যে সব মিলায় সময় পাচ্ছি কিছুটা, তাহলে ভর্তি হইতে পারো। আর এখানে একটা আমি সমস্যার কথা বলি। প্রাইমারিতে অনেক সময় দেখা যায় যে আমি ভালো করছি, জুনিয়র সেকেন্ডারিতে গিয়ে আর ভালো করতে পারতেছি না। কারণটা কি? প্রাইমারি যে কোশ্চেন গুলো আসে সেইখানে হচ্ছে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে আমার বেসিক্যালি ক্লাসে যা আছে সেটা জানা থাকলেই এনাফ হয়ে যায়। এক্সট্রা কোনো থিওরি বা এক্সট্রা কোনো মানে কনসেপ্ট খুব একটা বেশি প্রয়োজন হয় না। কিন্তু তুমি যখনই জুনিয়র সেকেন্ডারিতে যাবে দেখবে এক্সট্রা অনেক কিছু জানতে হয়, যেটা তোমাদের ক্লাসের টপিকে নাই। সো এই জুনিয়র সেকেন্ডারি টাইমটা আমি বলবো যে বেস্ট টাইম টু এক্সপ্লোর আমাদের কি কি টপিক, অ্যাডভান্স টপিক কি কি আছে। ঠিক আছে? তো সেই টপিক গুলা এক্সপ্লোর করার জন্য আমি বলবো জুনিয়র সেকেন্ডারি হচ্ছে বেস্ট টাইম। আর হায়ার সেকেন্ডারির কথা আমি যদি বলি, এইটা আসলে আমি নেগেটিভ একটা বলবো যে হায়ার সেকেন্ডারিতে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে এইচএসসি। মানে এটা শুনতে একটু আজব শোনাবে যে আমি তোমাদেরকে আমার কোর্স করতেই মানা করতেছি, আসলেই তাই। কারণ তোমার অ্যাডমিশনে গিয়ে ভালো না করতে পারলে আসলে এই ম্যাথ অলিম্পিয়াড, সায়েন্স অলিম্পিয়াড, এগুলা থেকে ওই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট। সো হায়ার সেকেন্ডারির যারা আছো, আমি বলবো যে ইউ শুড ফোকাস অন এইচএসসি। এইচএসসি টা বেশি ইম্পর্টেন্ট। তাও যদি কারো মনে হয় যে এইচএসসি তে আমার কোনো সমস্যা হবে না, আমার সময় আছে, তাহলে হচ্ছে ম্যাথ অলিম্পিয়াডে পার্টিসিপেটের জন্য মানে এইখানে ভর্তি হইতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি বলবো যে তোমার ফোকাস থাকা উচিত যে এইচএসসি। ঠিক আছে? সো হায়ার সেকেন্ডারি কেউ যদি থাকো, চিন্তা কর, এটা একটু ভালোভাবে চিন্তা করো যে তোমার আসলে মানে এইখানে সময় দিতে গিয়ে তুমি এইচএসসি তে রেজাল্ট খারাপ হয়ে যাবে কিন্তু। কারণ এই যে এখানে যে ম্যাথ শিখতেছো এটা কিন্তু ওইখানে কোনো কাজে লাগবে না, এইচএসসি অথবা অ্যাডমিশন। সো এইটা একটু চিন্তার বিষয়। হায়ার সেকেন্ডারি যারা আছে একটু চিন্তা ভাবনা করে তারপর এদিকে আগাবে। আর প্রাইমারি জুনিয়র যারা আছো, সেকেন্ডারি যারা আছো, তাদেরকে বলবো যে তুমি মোটামুটি একটা ব্যাচেলর সম্পর্কে বেসিক আইডিয়া থাকলে ভালো এটা করতে পারো। এর আগে যারা আমার ন্যাশনাল কোর্স করছো তারা একটু বুঝতে পারবে, মানে ক্লাস সম্পর্কে আইডিয়া আছে তাদের। আচ্ছা, কি কি টপিক নিয়ে আলোচনা হবে এইগুলো আসলে উম, এইগুলো নিয়ে এখন কথা বলার কিছু নাই। তোমাদের যে পোস্টার দেখছো ওইখানে এইগুলো বলা আছে। তো মেইনলি আমি যেটা বলবো যে প্রমাণ করো যে কোর্সের নাম যদি দেই, একটা কোর্সের নাম হবে প্রমাণ করো যে, কারণ আমরা সবকিছু প্রমাণ করবো। ঠিক আছে? প্রমাণ করব, এবং ম্যাথকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে কল্পনা করতে হবে। ঠিক আছে? ইংলিশ যেমন একটা ল্যাঙ্গুয়েজ, ম্যাথ হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ। আমরা একটু পরে আমাদের এই কোর্সের একটা মেজর অংশ হচ্ছে নাম্বার থিওরি। তো নাম্বার থিওরি যখন পড়বো তখন দেখবো যে একটা কথাকে কিভাবে ম্যাথমেটিক্যালি বলতে হয়, তো ম্যাথকে কিভাবে ল্যাঙ্গুয়েজের মতো ইউজ করবো, সেটা হচ্ছে আমরা আসলে মেইন টার্গেট। আচ্ছা, এখন হচ্ছে একটু একটা এক্সাম্পল দেখাই। বেসিক কোর্সে কি পড়ানো হয়, অ্যাডভান্স কোর্সে কি পড়ানো হয়। যারা নিলয়ের বেসিক কোর্স করো অথবা অন্য যে কোনো প্ল্যাটফর্মের বেসিক কোর্স করো, এই লেফট সাইডের যে কোশ্চেনটা সবার ফার্স্টে দেখতেছো, এইটা হচ্ছে আমাদের এই যে দুইটি ক্রমিক ঘাতাঙ্ক পূর্ণ সংখ্যার গুণফল এত হলে ছোট সংখ্যাটির উৎপাদক কত। প্রাইমারির একটা বেসিক কোর্সের একটা এক্সাম্পল, যে প্রাইমারি যদি কেউ থাকো, বেসিক কোর্সে এই জিনিস তোমরা পাবা। আর অ্যাডভান্স কোর্সে কি পাবা? অ্যাডভান্স কোর্সে এই ডান পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে, ধরো প্রাইমারির যারা আছো, আমার যে অ্যাডভান্স কোর্স থাকবে সেখানে এই জিনিস, এই টাইপের জিনিসগুলো কভার করা হবে। ঠিক আছে? সিমিলারলি যারা জুনিয়র সেকেন্ডারি আছো, হায়ার সেকেন্ডারি আছো, বেসিক কোর্সে খেয়াল করো, লেফট সাইডের যে কোশ্চেনটা আছে এইটা তোমাদের মনে হবে যে হ্যাঁ এইটা হচ্ছে বেসিক কোর্সে করে আসছি বা এই রকম জিনিস করে আসছি। আর রাইট সাইডের যে জিনিসটা এটা হচ্ছে আমি গতবার ন্যাশনালের যে কোর্স নিয়েছিলাম সেখানে সলভ করেছি। এখন এদের মধ্যে আসলে ডিফারেন্সটা কি? বেসিক কোর্সের যে কোশ্চেন গুলা, সেখানে আমি জানি আমাকে কোন দিকে আগাইতে হবে। রাইট? দুইটা সংখ্যার গুণফল দেওয়া আছে, ছোট সংখ্যাটির উৎপাদক কয়টি, খুবই সিম্পল কোশ্চেন। ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যা দেওয়া আছে, তার মানে একটা হবে এক্স, একটা হবে এক্স প্লাস ওয়ান। তার মানে আমাকে জাস্ট ইকুয়েশন ফর্ম করতে হবে, ইকুয়েশনটা সলভ করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। কিন্তু রাইট সাইডের কোশ্চেনটা খেয়াল করো, আমি কোন দিকে আগাবো এইটাই কিন্তু শুরুতে বোঝা যাচ্ছে না। এইটা বোঝার জন্য আমাকে
কিছু অ্যাডভান্স থিওরি জানতে হবে, প্র্যাকটিস করতে হবে। সিমিলারলি নিচের যে পার্টটা সেখানেও সেম, লেফট সাইডে যা আছে এটা ডিরেক্ট ক্যালকুলেশন। ঠিক আছে, এইটা তোমাদের করানো হবে বেসিক কোর্সে, নিলয় যেটা করে। যদি তোমরা রাইট সাইডের কোশ্চেনটা দেখো, আমরা কোন দিকে আগাবো আসলে এইটাই আমি সঠিক বলতে পারতেছি না। আমাদের ফার্স্ট স্টেপটা কি হবে এটাই আমি ক্লিয়ার না। তো এই টাইপের যে কোশ্চেন গুলো এগুলো হচ্ছে অ্যাডভান্সড কোর্সের টপিক। ঠিক আছে। আচ্ছা, আর শিডিউল যদি আমি বলি, শিডিউলটা কেমন? সপ্তাহে 3টা ক্লাস, প্রত্যেকটা ক্লাসে 1 ঘন্টা করে। ফ্লেক্সিবিলিটির দিক দিয়ে আমি ফ্রাইডেটা হচ্ছে আমরা রিজার্ভ রাখতেছি, যদি কোনো কারণে কোনো দিন আমার ক্লাস না নিতে পারি, ক্লাস রিশিডিউল করতে হবে। যদি কোনো কারণে না নিতে পারি, কারণ দেখা যায় যে আমার যদি কোনো প্রজেক্টের কাজ, আমি যে চাকরি করি সেইটার যদি কোনো প্রেশার থেকে যায়, তাহলে ক্লাসে শিডিউল করা রাখতে পারে। এটা আহ, লাগবে ব্যাপারটা এমন না, কিন্তু হবে 2 মাসে অথবা মাসে একদিন 2 দিন এরকম হবেই যে আমি ক্লাস নিতে পারতেছি না, তখন সেই ক্লাসটা আমরা ফ্রাইডেতে দিব। আর হচ্ছে ক্যাচ আপের কথা যদি বলি, তোমাদের সবাইকে লাইভ ক্লাসের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। সো কেউ যদি কোনো ক্লাস মিস করে ফেলো সেটা করতে পারবে, এটা কোনো ইস্যু না। আর হচ্ছে সাপোর্টের কথা যদি বলো, যে নিলয় আছে, আমি আছি, আমাদের সাথে ডিরেক্টলি কানেক্ট করতে পারবা যে কোনো সমস্যার ব্যাপারে। আর কোর্স রিলেটেড যে কোনো কোশ্চেন জন্য আমি বলবো যে পেজে ডিরেক্টলি কানেক্ট করতে, সেখানে হচ্ছে বেস্ট সাপোর্টটা পাওয়া যাবে। আর যদি আলাদাভাবে কোনো কোশ্চেন করতে চাও, আমাকে অথবা নীলয়কে কোশ্চেন করতে পারো। আচ্ছা, এখন এই যে ক্যালেন্ডার দিছি একটা, এই ক্যালেন্ডারটা একটু আজব লাগতেছে, কি বলতে পারবো যে এটা কি সমস্যা? স্যার এখানে মানে ভাইয়া এখানে 7, 8 আর 9 নাম্বারটা নাই। আগস্টেরটা বলতেছো? তাহলে এটা কি জিনিস? জি স্যার। স্যার এটা, সরি ভাইয়া, এটা দেখে মোটামুটি বেস 7 হয় ক্যালেন্ডার মনে হচ্ছে, অথবা এটা কিছু পার্ট সেপ্টেম্বরের ওই রাইট সাইডে চলে গেছে। না না, এটা আগস্টের, এটা আগস্টের ক্যালেন্ডার। এটা 7 বেসড নাম্বার সিস্টেম। আমরা যদি 7 বেসড জি নাম্বার স্যার, সিস্টেমে চলতাম, ভাইয়া 7 বিস। তুমি চিন্তা করো, আমরা যদি 10 বেসড না চলে 7 বেসড নাম্বার সিস্টেমে চলতাম, আমাদের কিন্তু ডে গুলো খুব ইজি হয়ে যাইতো। সব ফ্রাইডে হয়তো 11 তারিখ, 1 তারিখ, 21 তারিখ, 31 তারিখ, সব মানডে হয়তো হচ্ছে 4, 14, 24, 34, তাই না? খুব মজা হতো। হ্যাঁ, এটা যদি 7 বেসড নাম্বার সিস্টেমে চলতে তাহলে এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার। সেপ্টেম্বরের সমস্যা কি? সেপ্টেম্বরে এখানে প্রত্যেক সপ্তাহে 7 দিন না হয় 10 দিন করে আছে। এটাও কিন্তু আমাদের একদিক দিয়ে সুবিধা, চিন্তা করো। দেখো, সব মানডে হচ্ছে 1, 11, 21, সব টুয়েসডে হচ্ছে 4, 14, 24। এইগুলোই আমাদের সুবিধা, তাহলে হুদাই আমরা কষ্ট করে 7 দিনের সপ্তাহ 10 বেজ নাম্বার সিস্টেম কেন দিলাম? নিজে অন্যদিকে সুবিধার জন্য। ঠিক আছে, এগুলো হুদাই ছিল। এটা হচ্ছে তোমাদের অ্যাকচুয়াল ক্যালেন্ডার। ঠিক আছে। জি ভাইয়া। তো তোমরা এই জিনিসটা সেভ করে রাখতে পারো, অথবা এটা দিয়ে দেওয়া হবে, এটা কোনো সমস্যা না। আচ্ছা, এখন ওয়াও, টোয়েন্টি এখন ফোর্থ অফ হচ্ছে অগাস্টে জুনিয়র আর সেকেন্ডারিদের হবে। হুম, ভাইয়া মানে জুনিয়র আর সেকেন্ডারিদের ক্লাস 24th অফ অগাস্টেও থাকছে। 24 আগস্টে কি আছে? আমি, আমার আইডিয়া নাই আসলে। কোনো সমস্যা আছে 24 আগস্টে? না স্যার, কোনো সমস্যা নাই। মানে কম্বিনেশনটা একটু সুন্দর তো, মানে অগাস্ট তো 8, আবার টোয়েন্টি আচ্ছা ফোর আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তাহলে এক কাজ করি, আমি তাহলে একটু একটা প্রবলেম সলভ করি, কারণ অনেক গার্জিয়ান একটু থাকে যে আসলে কি রকম কোশ্চেন সলভ করানো হয়। তো আমি ভাবছি আজকে যেহেতু সময়ও আছে, এইসব দেখাইলে আমি কিন্তু খুব বেশি সময় লাগে না, আমি দুই একটা প্রবলেম সলভ করাই আজকে। ওকে ভাইয়া। হুম, আজকে ক্লাস কিন্তু রেকর্ড করতেছি না, কারণ এইটা আসলে জাস্ট ওরিয়েন্টেশন, এটা তো পরে কেউ দেখতে চাবে না, এই জন্য এই ক্লাসে রেকর্ড করতেছি না। এছাড়া বাকি সব ক্লাস তোমাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে। ও আচ্ছা।
আমি সুইচ করছি। হ্যালো, সবাই শুনতে পাচ্ছ আমার কথা? জি ভাইয়া। জি ভাইয়া। হ্যাঁ স্যার। শুরু করি। আচ্ছা, ফার্স্টেই হচ্ছে আমরা খুবই সিম্পল একটা প্রবলেম সলভ করবো জিসিডি এলসিএম এর। প্রবলেম ওয়ান বলতেছে যে প্রুভ দ্য এক্সপ্রেশন জিসিডি এম এন ডিভাইড বাই এন ইন্টু এনসিএম, এটা সবসময় একটা ইন্টিজার হবে। এটা হচ্ছে খুরমি আদিত্য খুরমির 1.8.3 প্রবলেম। তো আমি নর্মালি হচ্ছে আহ, এই প্রবলেম দিয়ে একটু ওয়েট করি, যে 5 মিনিট, 3 4 5 মিনিট, এটা ডিপেন্ড করে প্রবলেমটা কত কঠিন সেটার উপরে। তো এই টাইমটা আমি দেই হচ্ছে আহ, সবাইকে সলভ করার জন্য। তো সবাই একটু ট্রাই করো, 5 মিনিট সময় সলভ করার ট্রাই করো। সলভ করার পর আজ যেহেতু হচ্ছে এইগুলা প্রুফ টাইপ, তো সলভ করার পরে আমাকে একটা মেসেজ দিবা যে ডান, ঠিক আছে? আর যদি ভ্যালু চাইতাম যে এই ভ্যালুটা কত, তাহলে ভ্যালুটা সহ আমাকে মেসেজ দিবা। আচ্ছা, আমি একটু প্রবলেমটা একটু ভালোভাবে এক্সপ্লেইন করি। এখানে কি বলতেছে? এখানে বলতেছে যে এম এবং এন দুইটা সংখ্যা। আমি ধরে নেই হচ্ছে, ধরো এম সমান হচ্ছে 15, এন সমান ধরি হচ্ছে কত, 12। তাহলে এদের যে জিসিডি বা গসাগু, নর্মালি হচ্ছে প্রবলেম ইংলিশেও থাকবে বাংলায়ও থাকবে, ঠিক আছে? তো এখানে যেহেতু কোনো লেখা নাই, এই জন্য আমি বাংলা করি নাই। জিসিডি বা গসাগু বলছে হচ্ছে এদের গসাগু কত, 15 আর 12-এর গসাগু হচ্ছে 3, তাই না? তা আমরা বলতেছি যে এই জিসিডি এম এন বা 3/n, এন ধরছি হচ্ছে 12 12 ইন্টু এন এম, এটার মানে কি? এটার মানে হচ্ছে এন সি এম, ঠিক আছে? তার মানে হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল বাই এম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। তার মানে এটা কি হবে? এন ফ্যাক্টোরিয়াল এন সি এম, তার মানে হচ্ছে 12 C 15। আচ্ছা, এখানে তো উল্টা পাল্টা হয়ে গেল। তার মানে আমাদের এম ধরতে হবে হচ্ছে 12, এন ধরতে হবে 15, কারণ চিন্তা করো 12 C 15 কি হবে? হবে না, তো আমরা উল্টা করে ধরতে হবে। তাহলে এখানে নিচে আসবে হচ্ছে, ভাইয়া এখানে তো অলরেডি লেখাই আছে যে n ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু m, এরকম। হ্যাঁ, এই যে বলাই আছে। তাহলে নিচে আসবে হচ্ছে আমাদের কত, 15। তাহলে 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 12 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল। প্রমাণ করতে হবে যে এই সংখ্যাটা সবসময় একটা কি হবে, পূর্ণ সংখ্যা হবে। দেখি পূর্ণ সংখ্যা হয় কিনা। 15 কে 15 ফ্যাক্টোরিয়াল, 15 ফ্যাক্টোরিয়ালকে 15 দিয়ে ভাগ দিতে হবে 14 ফ্যাক্টোরিয়াল। আর এই 3 ফ্যাক্টোরিয়ালের সাথে কাটাকাটি করা যাবে, করলে হবে 2 ফ্যাক্টোরিয়াল। এবং এই 12 ফ্যাক্টোরিয়াল দিয়ে যদি আমি 14 ফ্যাক্টোরিয়ালকে ভাগ দেই, কত হবে? 13 × 14। এটারও যদি 2 দিয়ে ভাগ দেই হবে 7। তাহলে 13 × 7, যেটা 91 একটা পূর্ণ সংখ্যা। এখন এটা তো আমি দেখাইলাম, আমাকে প্রমাণ করতে কি হবে? যে যে কোনো সংখ্যার জন্য এই জিনিসটা সত্য। এটা কিভাবে প্রমাণ করব? এটা একটু ট্রাই করো সবাই, এবং এই প্রমাণের জন্য আমাদের একটা থিওরেম জানতে হবে। তো আমি এক্সপেক্ট করতে পারি যে থিওরেমটা কয়েকজন পারো, কিন্তু সবাই তো পারবা এমন কিছু না। তো আমি এই থিওরেমটা লিখে দিই। আচ্ছা, থিওরেম লাগবে না, এখানে আমাদের শুধু একটা লেমা লাগবে। লেমা থিওরেম এগুলোর মধ্যে অনেক পার্থক্য আছে, এগুলো নিয়ে আমরা ক্লাসে ডিটেইলস আলোচনা করবো। লেমাটা কি বলতেছে যে আমরা জিসিডি অফ এম এন ক্যান বি রিটেন এস এম এক্স প্লাস এম, অর্থাৎ এম ও এন এর, আমার বাংলা লেখা একটু খারাপ, হ্যাঁ, তো একটু না বুঝলে একটু জিজ্ঞেস করবো। গসাগু কে এম এক্স প্লাস এন ওয়াই আকারে লেখা দ্বারা যায়। লেখা যায়। এটা হচ্ছে আমাদের কাজে লাগবে, এটা হচ্ছে বিজুটস লেমা। দেখো, এটা দিয়ে ট্রাই করো সবাই, পারো কিনা।
আচ্ছা, আগেই বলে রাখি আজকের এটা তো ম্যাথ ওইভাবে করাচ্ছে না, এই জন্য একসাথে আছে। এরপর থেকে তোমাদের প্রাইমারি ক্লাস আলাদা হবে, শিডিউল দিয়ে দেওয়া হয়েছে। কেউ কি করতে পারতো? আচ্ছা, এন এম বলতে কি বোঝায়? আচ্ছা, এটা তো আমি অ্যান্সার করছি। এন এম বলতে বোঝায় এনসিএম, এন কম্বিনেশন এম। আচ্ছা, আমি কিন্তু বলে দিছি যে কি ইউজ করতে হবে। একটা জিনিস খেয়াল করো, আমি বলেই দিছি যে এটা বেজোস লেমার দিয়ে করতে হবে। তো পরীক্ষাতে তোমাকে কেউ বলবে না যে কি ইউজ করে করতে হবে। তো সেই জন্য আমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, আমি যদি লেমাটাই না জানি আমি কিভাবে অ্যাপ্লাই করব? তো ইম্পর্টেন্ট কি কি থিওরেম এবং লেমা আমাদের জানতে হবে, সেগুলো হচ্ছে আমি বেসিক্যালি কভার করব। আচ্ছা, আমি কি সলভ করে দিই? আমার মনে হচ্ছে যাদের করা অলরেডি করে ফেলছো। সলভ করে দিব? হুম, নাকি সময় আমি কি ওয়েট করবো নাকি সলভ করে দিব? আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু হ্যাঁ করি। স্যার। দেখো, ম্যাথটা করার পর তোমার মনে হবে যে এত ইজি জিনিস কেন পারলাম না। দেখো, তো ফার্স্টে আমি আহ কোন লেমাটা ইউজ করতেছি সেটা বলতে হবে। ঠিক আছে, আমরা কিন্তু ম্যাথকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখার চেষ্টা করতেছি। ফার্স্টে খেয়াল লিখতে হবে যে বাই বেজোর লেমা, অথবা লেমাটা উল্লেখ করতে হবে। তো আমরা ফার্স্টে লিখবো যে জিসিডি এম এন, এটাকে আমরা লিখতে পারি যে এম এক্স প্লাস এন ওয়াই হিসাবে। রাইট, এটা আমরা ইউজ করবো। ইউজ করি, তাহলে এটা কি হয়ে যায়? জিসিডি এম এন আমরা যদি লিখি এম এক্স প্লাস এন ওয়াই ডিভাইড বাই এন ইন্টু এন এম, এইটা কি জিনিস? এটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এটুকু আমাদের হয়ে গেল। এখন এইখানে দুইটা পার্ট আছে, এম এক্স প্লাস এন ওয়াই বাই এন, আর এটা হচ্ছে আরেকটা ফ্র্যাকশন, দুইটা আলাদা ফ্র্যাকশন আছে। এখন এইটা যদি পূর্ণ সংখ্যা হইতে হয়, দেখো, প্লাস যে পার্টটা আছে এইটা একটা ফ্র্যাকশন হবে এবং এইটা আরেকটা ফ্র্যাকশন হবে, তাই না? মানে এম এক্স এবং এন ওয়াই কিন্তু আলাদা আকারেই থাকবে, এদেরকে আমরা একসাথে করতে পারবো না। তাহলে আমাদের করতে হবে কি, এম এক্স বাই এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল, এটা একটা পার্ট হবে। প্লাস এন ওয়াই ডিভাইড বাই এন ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল
n মাইনাস m ফ্যাক্টোরিয়াল, এটা একটা পার্ট হবে। এখন খেয়াল করো, এইটা যদি ইন্টিজার হইতে হয়, দুইটা নন ইন্টিজার বা অপূর্ণ সংখ্যা যোগ করে কি ইন্টিজার বা পূর্ণ সংখ্যা পাওয়া সম্ভব? হুম, ইন্টিজার অবশ্যই কি হবে, ইন্টিজার প্লাস ইন্টিজার হবে না? অবশ্যই হবে। সো তার মানে এইটা একটা ইন্টিজার হবে, এইটা একটা ইন্টিজার হবে, রাইট? এইটা ইন্টিজার হয় কিনা আমরা দেখি। এই যে খেয়াল করো, এক্স আমরা আলাদা করে ফেলাম, এই যে এম কিন্তু আমাদের এখানে কাটাকাটি করা যাবে, তাই না? তাহলে এই যেগুলো কাটাকাটি করা যাবে সেগুলো আমরা আলাদা করে লিখি। এটা হচ্ছে এক্স ইন্টু এন, এন এর সাথে এন ফ্যাক্টোরিয়াল যাবে না? এন এর সাথে কি এম এর কোনো সম্পর্ক আছে না? তাহলে আমরা আলাদাভাবে লিখতেছি এন ফ্যাক্টোরিয়াল বাই এন ইন্টু এম যদি এখানে নিয়ে নেই, এম ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ভুল করলাম নাকি? ঠিক আছে। এখন খেয়াল করো, এন ফ্যাক্টোরিয়াল বাই এন এটা কি জিনিস, কি বলো তো? এন ফ্যাক্টোরিয়াল বাই এন এটাকে কি বলা যায়? n minus 1 factorial. এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। কেন? এন ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে এন n ইন্টু ইন্টু এন n মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ইন্টু n মাইনাস টু, মাইনাস টু ডট 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 সেখান ডট থেকে n আর n ইন্টু টু কাটা ইন্টু যাবে ওয়ান। মোস্ট প্রবাবলি। তো এইটাকে যদি আমি এন এন কেটে দেই, তাহলে উপরে কি থাকতেছে? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল থাকতেছে, রাইট? তাহলে এইটা জি হয়ে ভাইয়া। যাচ্ছে আমাদের কি, এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু। এখন এই সিমিলারলি দেখো, এখানে এম ফ্যাক্টোরিয়াল উপরে এম, তাহলে কি হয়ে যাবে? ওয়ান বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল হয়ে যাবে না? হুম, আর এখানে হচ্ছে এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। তাহলে এইটাকে আমি একটু সুন্দর করে লিখি, এটা উপরে নিয়ে যাই, তাহলে আমাদের হচ্ছে এক্স ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। এখন এইটা দেখেই আমাদের চিনতে হবে যে এটা আমাদের খুব চেনা একটা জিনিস। এটা কি জিনিস, কেউ বলতে পারবা? এটা কি জিনিস, এই জিনিসটা, এই লাল অংশটা এটা কি কি জিনিস? n মাইনাস ওয়ান সি m মাইনাস ওয়ান এরকম? ইয়েস। কেন? আমরা দেখি, ও বলতেছে এন মাইনাস ওয়ান সি এম মাইনাস ওয়ান। কেন দেখি এটা কি হয়, এই জিনিসটাই ধরো আমি ভাঙতেছি, কি হবে? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস ওয়ান মাইনাস এম প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই যে প্লাস ওয়ান এবং মাইনাস ওয়ান কি হবে, কেটে যাবে। তাহলে কি থাকতেছে? এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। দেখো তো সেম জিনিস না? তার মানে এটা কি জিনিস, আমরা বলতে পারি এক্স ইন্টু এন মাইনাস ওয়ান সি এম মাইনাস ওয়ান। ঠিক আছে, এতটুকু কি কি বোঝা গেছে? জি ভাইয়া। এই পার্টটা অবশ্যই আমাদের ইন্টিজার না? এক্স অবশ্যই হচ্ছে হবারই একটা কথা। ইন্টিজার, এন মাইনাস ওয়ান এন মাইনাস ওয়ান সি এম মাইনাস ওয়ান দুইটা সংখ্যার কম্বিনেশন, এটাও একটা ইন্টিজার হবে। সো লেফট পার্টটা আমাদের প্রমাণ শেষ। রাইট পার্টটা আরো ইজি, দেখো রাইট পার্টটা করে ফেলি। তাহলে এইটা হচ্ছে, দেখো এই যে এন এন কাটা যাবে, এটা তো আরো ইজি। তাহলে ওয়াই ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই এম ফ্যাক্টোরিয়াল এন মাইনাস এম ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কি জিনিস, প্লাস ওয়াই ইন্টু এন সি এম। তাহলে এইটাও কি আমাদের একটা ইন্টেজার। ইন্টিজার, এইটাও একটা ইন্টিজার। সো ফাইনালি আমরা লিখবো সাম অফ integers is also an integer. দুইটি পূর্ণ সংখ্যার যোগফল অবশ্যই পূর্ণ সংখ্যা। শেষ, আচ্ছা, তাহলে প্রমাণ শেষ। আমি এখন বলো তার কি কোশ্চেন আছে? আমি এখানে বুঝিনা ছিল এক্স মাল্টিপ্লাই বাই এন মাইনাস ওয়ান সি এন মাইনাস ওয়ান একটা ইন্টিজার কিভাবে। এটা ইন্টিজার কিভাবে? কম্বিনেশনের যে জিনিসটা খেয়াল করো, কম্বিনেশন মেইনলি আমাদের প্যাসকেলস ট্রায়াঙ্গেল তো চিনো সবাই, এই যে একটা ট্রায়াঙ্গেল আছে ওয়ান টু ওয়ান ওয়ান থ্রি থ্রি ওয়ান, এই যে এই ট্রায়াঙ্গেলটা চিনো? এইগুলাই জি তো হচ্ছে ভাইয়া। আমাদের কম্বিনেশনের ভ্যালুস। এই ট্রায়াঙ্গেলে কি কোনো
ই আছে, আমাদের পূর্ণ সংখ্যা ছাড়া কিছু আছে? নো স্যার। তার মানে এন মাইনাস ওয়ান কি জিনিস? একটা ইন্টিজার না? এন মাইনাস ওয়ান একটা সংখ্যা না, পূর্ণ সংখ্যা না? স্যার। 3, 4, 5, 10, 15। এন মাইনাস ওয়ান নিজে একটা পূর্ণ সংখ্যা না? স্যার। এম মাইনাস ওয়ান এটাও একটা পূর্ণ সংখ্যা না? হুম। তার মানে এই দুইটাই যদি পূর্ণ সংখ্যা হয়, দুইটা পূর্ণ সংখ্যার কম্বিনেশন করলে অবশ্যই পূর্ণ সংখ্যা আসবে। তুমি চিন্তা করো, আমি তোমাকে একটা কোশ্চেন করি, 10 জন মানুষ আছে, এখান থেকে 5 জন সিলেক্ট করব, এটা কত হবে সম্ভব? এটা কি কখনো একটা ভগ্নাংশ হবে? নো স্যার। রুট ওভার সামথিং হবে? নো স্যার। নো এই স্যার। এই কম্বিনেশন করে যে ভ্যালুগুলো আমরা পাই, এটা সবসময় ইন্টিজার ভ্যালু আসবে। বুঝতে পারছো? তো এই জন্যই আমাদের এই ভ্যালুটা ইন্টিজার। এখন কি ক্লিয়ার নাকি কোশ্চেন আছে? স্যার। স্যার। এখানে প্রাইমারির কেউ আছো? প্রাইমারি গ্রুপের? আচ্ছা, তুমি কি বুঝতে পারছো এই কোশ্চেনটা? স্যার, অনেকটাই বুঝেছি। মানে এই জায়গাটা বুঝতে পেরেছি, তাই আমি পুরাটাই বুঝে গেছি। তাহলে আমি একটা জিনিস এখন বলি, প্রাইমারির ও এই জিনিসটা বুঝতে পারছে, তার মানে এই জিনিসটা কিন্তু খুব কঠিন কিছু না। একটা 7, 8, 9, 10 এর স্টুডেন্টের পক্ষে এটা বোঝা কঠিন কিছু না। কিন্তু আমরা বুঝি না কেন? আমরা বুঝি না তার একটা, ফার্স্ট অফ অল আমরা বিজুস লেমাটা জানি না, এটা একটা রিজন। লেমাটা যদি আমি না জানি, আমি আগাইতে পারবো না। আরেকটা রিজন হচ্ছে, আমি তো অনেক থিওরেম অনেক লেমা জানি, এইখানে এটাই অ্যাপ্লাই করতে হবে, এটা কিভাবে বুঝবো? এটা প্র্যাকটিস করতে করতে আসবে। ঠিক আছে? এবং মেইন প্রবলেমটা হচ্ছে আমরা শুধু পারি কি 3 আর 5 যোগ করে 8 লেখা। আমরা পারি হচ্ছে ক্যালকুলেশন, ক্যালকুলেশনে আমরা সবাই বস। ঠিক আছে, কিন্তু ম্যাথকে একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করা। এই যে এইখানে দেখো, আমি বললাম যে এই জিনিসটা একটা ইন্টিজার, এইটা কি আমি আলাদাভাবে ভ্যালু বের করে প্রমাণ করতেছি নাকি লজিক দিয়ে প্রমাণ করতেছি? এটা কিন্তু লজিক দিয়ে বলতেছি। তো তুমি যদি লজিক দিয়ে বলতে চাও, আমাকে নিজে আগে ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। আমি যদি ম্যাথের যে ল্যাঙ্গুয়েজটা এটা না বুঝি, আমি লজিক ইউজ করতে পারবো না। এই জন্যই আমাদের নাম্বার থিওরিটা আমি অনেক বেশি ফোকাস করব, যাতে নাম্বার থিওরির বেসিক সম্পর্কে কারো কোনো ঝামেলা না থাকে। যদিও মানে এটা অ্যাডভান্স ম্যাথমেটিক্স কোর্স। একটা সেপারেট একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে ধারণা করতে অবশ্যই, হবে। অবশ্যই ম্যাথমেটিক্সকে তোমার ল্যাঙ্গুয়েজ হিসেবে চিন্তা করতে হবে। এই যে এইখানে যে জিনিসটা লেখা, এই জিনিসটা দেখেই ফার্স্টে ভয়ে অনেকে এটা টাচই করবেন, এত ব্র্যাকেট কেন? আমরা ম্যাথ করে আসলাম, 1, 2, 3, 4, 10 ভিত্তিক নাম্বার হিসেবে 10টা ডিজিট আছে, 10টা ডিজিট থাকলে হচ্ছে আমাদের খুব সুবিধা, ডিজিট গুলো আমরা নিয়ে খুব সহজেই কাজ করতে পারি। কিন্তু ম্যাথের মধ্যে আবার ইংলিশ আসলো কোত্থেকে? এটা হচ্ছে আমাদের সমস্যা। ইংলিশ দেখলে আমরা ভয় পেয়ে যাই, বিশেষ করে ব্র্যাকেট থাকলে তো কথাই নাই। ঠিক আছে, তো আমরা চেষ্টা করবো বেসিক্যালি যে ল্যাঙ্গুয়েজটা কিভাবে বোঝা যায়, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। লেফট সাইডের থার্ড লাইনে এন এবং এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায় নাই কেন? লেফট সাইডের থার্ড লাইনে এন এবং, আচ্ছা এইটার কথা বলতেছো, এইটা, তাই না? এন এবং এন ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়নি কেন? এটা কাটাকাটি করেই তো আমি n-1 ফ্যাক্টোরিয়াল লিখলাম। বুঝতে পারছো? এই যে এন ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কি আছে? n × n-1, n-2, n-3 ডিভাইড বাই n। এই n আর n যদি কেটে দেই, উপরে কি থাকে? n-1 ফ্যাক্টোরিয়াল থাকে না? কারণ এখানে আমি একটা নাম্বার, এই যে এটাই হচ্ছে আসলে, আমি আমি যখন পড়াই তখন দেখি যে এই জিনিসটা খুবই হেল্প করে, যে তোমাদেরকে নাম্বার দিয়ে এক্সাম্পল দিই। যেমন ধরো আমি বললাম 17 ফ্যাক্টোরিয়াল বাই 17, সাপোজ। এটা আসলে কি জিনিস? 17 × 16 × 15 × 14 না না, এটা আঞ্চলিকে একটু তুমি এটা একটু বলছি। নয়েজ আসতেছে, আমি মিউট করে দিলাম, হ্যাঁ। ডিভাইড বাই 17। এখন যদি এই জিনিসটা খেয়াল করো, 17 17 কাটা যায়, তাহলে উপরে কি থাকতেছে? 16 × 15 × 14 ডট 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 3 × 2 × 1। এইটা আসলে কি 16 ফ্যাক্টোরিয়াল না? ও আচ্ছা। এই জন্যই হচ্ছে 17 ফ্যাক্টোরিয়াল বাই 17 যদি আমরা 16 ফ্যাক্টোরিয়াল বলতে পারি, এইটা আসলে বেসিক্যালি n ফ্যাক্টোরিয়াল বাই n ইকুয়ালস টু n-1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে?
এইটাই হচ্ছে আমাদের ম্যাথকে ল্যাঙ্গুয়েজ হিসেবে দেখা। আমি যখনই তোমাদেরকে 17 ফ্যাক্টোরিয়াল বাই 17 দেখাইলাম, খুব ইজি, কিন্তু এই জিনিসটা দেখেই আমরা ভয় পেয়ে যাই। এটাই হচ্ছে সমস্যা। আমার মেইন টার্গেট তোমাদের এই সমস্যাটা সলভ করা, ঠিক আছে? আমার এই কোর্সের বেসিক যে জিনিসটা আমি ট্রাই করব, যাতে মানে পোলাপান 17 দেখে যত শান্তি পায়, এন দেখলেও যাতে এত ভয় না পায়। এম, এক্স, ওয়াই, এ, বি, সি, এইগুলা দেখে যাতে পোলাপান ভয় না পায়, এটা হচ্ছে আমার টার্গেট, ঠিক আছে? আর বেসিক্যালি আমি যদি বলি যে কন্টেন্টের কথা, কি পড়বো, আমাকে অনেক কোশ্চেন করে, এটা আসলে আমি সঠিকভাবে অ্যান্সার দিতে পারি না, কারণ বাংলাদেশে আসলে সেই রকম মানে ম্যাথ নিয়ে বই লিখবে এবং সেই বইটা অনেক বেস্ট কোয়ালিটি একটা বই হবে, হইতে পারে আছে, কিন্তু আমার কাছে এখনো মনে হয় যে মানে আমাদের ম্যাথের যে পার্টটা, এটা এখনো তো স্ট্রং না। সো ম্যাথে যদি ভালো করতে চাও, আসলে বেস্ট অপশন হচ্ছে আমাদের ইংলিশ রাইটারের বই পড়তে হবে, তাছাড়া আর কোনো মানে অপশন নাই। তো আমি ইংলিশেই কিছুটা পড়ানোর চেষ্টা করি, টার্মগুলো বাংলাতেও আমি বলবো, কিন্তু আমি চাবো যে আস্তে আস্তে তোমরাও ইংলিশে ইউজ টু হও, তাই তোমরা ইংলিশ রাইটারের বইগুলো পড়তে পারো, তখন তোমাদের আর আমার কোর্স করতে হবে না। এই হচ্ছে হিসাব, ঠিক আছে? হ্যাঁ, কি বললা? ইংলিশ। আমি বলতেছি যে ইংলিশ রাইটারের যে বইগুলো আছে, এগুলো হচ্ছে বেস্ট রিসোর্স, ঠিক আছে? তো আমি চেষ্টা করি যে তোমাদেরকে ইংলিশ যে টার্ম গুলো আছে এগুলোতে একটু যাতে সহজভাবে বুঝতে পারো, যে এই জিনিসটা যদি তুমি বাংলায়ও বললাম, ইংলিশেও বললাম, ইংলিশ বই খুলেই অনেকে ভয় পেয়ে যায়, এই ভয়টা যাতে না পাও। নিজেরা যখন ইংলিশ বই পড়তে পারবা, সহজভাবে একটা ইংলিশ বই শেষ করতে পারবা, তখন আর তোমাকে আমার কোর্স করতে হবে না, তুমি নিজে নিজে বই কিনবা, বই পড়বা, শেষ। আর কোনো হিসাব নেই। বইগুলোর নাম কি, বইগুলোর নাম তুমি এআই কে জিজ্ঞেস করবা, জাস্ট গুগলে জিজ্ঞেস করো যে আমার বয়স এত, আমি এই জিনিস শিখতে চাই, আমি কোন বইটা পড়লে ভালো হবে। জেমিনাই কে জিজ্ঞেস করবা, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবা, তারাই তোমাদেরকে বলে দিবে, ঠিক আছে? এগুলো অনেক অনেক বই আছে, প্রচুর বই আছে, এবং প্রত্যেকটা বই ভালো সেখানে। আর এআই এর কথা বললাম, আমি এই যে স্লাইডটা দেখাইলাম তোমাদেরকে, ওইটা এআই দিয়েই বানানো, কয়েক মিনিট লাগছে হয়তো। সো এআই ইউজ করাটা শিখো। বিভিন্ন থিওরেম কি করে শিখবো, থিওরেম শেখার জন্য তোমাকে এই যে বললাম বই পড়তে হবে। বই পড়বা তত আরো টপিক শিখতে পারবা, থিওরেম শিখতে পারবা, ইউজ শিখতে পারবা। আচ্ছা, এখন আচ্ছা, প্রবলেম 2 যেটা আছে, এটা হচ্ছে আমি হচ্ছে আজকে হোমওয়ার্কের মতো দিয়ে রাখতেছি। আর ফেসবুকে যদি কেউ দেখো এবং কোর্সের বাইরে যদি কেউ থাকো, তারাও যদি এইটা সলভ করে আমাকে এই তোমাদের যে পাবলিক যে গ্রুপটা আছে, ভিডিও মোড 2026, সেইটার মেসেঞ্জার গ্রুপে আমি অ্যাক্টিভ থাকার চেষ্টা করি আর কি, যখন ফ্রি টাইম পাই, সেখানেও যদি দাও, আমি দেখবো যে ঠিক হয়েছে কিনা। এটার জন্য তোমাদের মেইনলি ইন্ডাকশন ইন্ডাকশন দিয়ে সহজে করা যায়। তো ইন্ডাকশন কি জিনিস, কিভাবে করতে হয়, এটা আমি গত বছর যে ন্যাশনাল কোর্স নিয়েছিলাম সেখানে দেখাইছি। তো তারা, যাদের ইন্ডাকশন সম্পর্কে বেসিক আইডিয়া আছে, তারা এটা ট্রাই করতে পারো। এটা আমি এখন সলভ করবো না, এটা এরপরে নেক্সট ক্লাসে সলভ করব। এবং কেউ যদি আমাকে গ্রুপে অথবা পার্সোনালিও দাও, সলভটা আমি দেখার চেষ্টা করবো, সমস্যা নেই। এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে নিতে পারো। প্রমাণ করার জন্য ইন্ডাকশন জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ইন্ডাকশন আসলে আমাদের স্কুলে কলেজে এইভাবে শেখায় না, এখন হয়তো অ্যাড করছে, একটা দেখছিলাম, কিন্তু এটা একটু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো এটা একটু ট্রাই করবো ইন্ডাকশন দিয়ে। আমি আর প্রবলেম নিয়ে বেশি কথা না বলে, আমি একটু কোশ্চেন এন্ড অ্যান্সার সেশনে যাই। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারো। কারো কি কোনো কোশ্চেন আছে যেটা এখন অ্যান্সার করি নাই, যেগুলো লিখছো অলরেডি? হাত তুলতে হবে না, জাস্ট এখানে বললেই হবে। মাইক আনমিউট করতে পারতেছো না তোমরা? এই আমি কি মাইক মিউট করে রাখছি সবার? না ভাই, আনমিউট করা যায় না। আচ্ছা, আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। আমি অথবা মেসেজ দিতে পারো যদি কথা না বলতে চাও। আগের কোশ্চেনটা আরেকবার একটু দেখান। আচ্ছা, এই যে এটা হচ্ছে কোশ্চেন। আমরা ওই ফিবোনাচি সিকোয়েন্স তো সবাই চিনি।
এই লুকাস সিকোয়েন্স হচ্ছে ফিবোনাচ্চি সিকোয়েন্সের মতোই, জাস্ট একটা টার্ম আলাদা। ফিবোনাচ্চি তো হচ্ছে 1 1 2 3 5, এটা না? প্রথম দুইটা টার্ম তো ফিক্সড, তারপর যোগ করে করে আসতেছে। লুকাস হচ্ছে 1 এর পর 3, তারপর সেম 1 আর 3 যোগ করে 4, তারপর 3 4 মিলে ভাইয়া 7। ফার্স্ট টাইম কি আহ 0 দিয়ে স্টার্ট হবে নাকি 1 দিয়ে স্টার্ট হবে? 1 1 ওয়ান আচ্ছা। ওয়ান হচ্ছে ফিক্সড, তারপর 3, তারপর হলো 4, তারপর হবে 11। তো এই লুকাস সিকোয়েন্সে আমরা বলতেছি যে যে কোনো টার্ম হচ্ছে লেস দেন 7/4 এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এটা এখন করার দরকার নেই, পরে করো, আমি এটার সলিউশন এখন দিব না। কারো কোনো কোর্স রিলেটেড বা কোনো ওভারঅল যদি কোশ্চেন থাকে যে কিভাবে প্রিপারেশন নিবো বা কি করবো, সেই রকম কোনো কোশ্চেন থাকলে সেটা করতে পারো এখন। প্রথম অঙ্কের উত্তরটা দেখান। আচ্ছা, প্রথম অঙ্কের উত্তর হচ্ছে প্রমাণ, প্রুফড। এর উত্তর হচ্ছে প্রুফড। আমরা যদি প্রমাণ করছি শেষে লিখতে হবে প্রুফড। এইটা, এটা কি কোনো সমস্যা আছে? কোথাও কোনো লাইন আছে বুঝুনি? তাহলে সেটা বুঝাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। কোনো লাইন কি আছে যে বুঝুনি? আমি দেখাইছি যে এইটাও একটা ইন্টিজার, এইটাও একটা ইন্টিজার, এবং এই দুইটা যোগ করে যেহেতু আমরা অ্যান্সারটা পাচ্ছি, এটাও ইন্টিজার। আচ্ছা, ন্যাশনাল রাউন্ডের প্রিপারেশন কিভাবে নিব? কোনো বই বা টিপস দিলে ভালো হইতো। ন্যাশনাল রাউন্ডের প্রিপারেশনের জন্য আমি বলবো যে আহ, এই যে আমি যে ফাইনালি যে কথাটা বললাম যে ম্যাথকে ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে শিখতে হবে। ঠিক আছে? ABCD, MN XYZ এগুলো দেখে ভয় পাওয়া যাবে না, তাহলেই আমরা ন্যাশনালে ভালো করতে পারবো। আর প্রাইজ পাইতেই হবে এমন কোনো কথা নাই। পার্টিসিপেট করতেছো মানে তুমি বুঝতে পারবে যে আগের বছরের থেকে এই বছর আমার প্রিপারেশন বেটার ছিল কিনা। সার্টিফিকেটের কথা যদি বলো, আসলে আমার কথাই যদি বলি, আমি যখন চাকরিতে অ্যাপ্লাই করছি বিভিন্ন ভার্সিটি থেকে বের হওয়ার পর, তখন ঠিক আছে, সবাই বলে যে বুয়েট থেকে বের হলেই খালি চাকরি আর চাকরি, আর কিছু থাকে না। আসলে রিয়েলিটি একটু অন্যরকম। তুমি যেখান থেকে পড়াশোনা করো তোমার আসলে এক্সপিরিয়েন্স থাকে না আমাদের গ্রাজুয়েশনের পর। তো সেখানে আমার আসলে সিভিতে অ্যাড করার কিছু ছিল না। আমি নিচে লিখছিলাম যে বাংলাদেশ বিডিএম হতে হচ্ছে পার্টিসিপেট করছিলাম, প্রাইজ পেয়েছিলাম, এগুলো লিখতে পারছি, এটাই গুড এনাফ। তো এটা একটা বড় জিনিস, তুমি অ্যাটলিস্ট কিছু না কিছু করছো। কারণ দেখা যায় অনেকেই কিছুই করতে, মানে কিছুই করার সময় হয় না, স্কুলে পড়া করতে যায়। তো সেইখানে এই জিনিসটা একটা গুড অপশন। কোন সেক্টরটা কঠিন? জ্যামিতি, নাম্বার। আচ্ছা, কঠিন বলতে এটা একটা ভালো কোশ্চেন করছো। কোন, আমার কাছে আগে খুবই কঠিন মনে হতো জ্যামিতি। আমি জ্যামিতি পারতাম না, কারণ ভয় লাগতো আর কি। কারণ ক্লাসে, স্কুলে যেই জ্যামিতি থাকতো, আমি কি করতাম যে এক্সাম্পলে যে প্রবলেম গুলো আছে উদাহরণে বইয়ে, সেগুলো খালি পড়তাম, এক্সারসাইজ চেষ্টা করতাম হচ্ছে পরীক্ষায় আসলে পরীক্ষায় দেখা যাবে। তো এইটার কারণে পরীক্ষায় অনেক সময় ভুল হইতো। তো জ্যামিতিটা আমার খুব ভয় লাগতো, আমি ভাবতাম জ্যামিতি কঠিন। তো এখন এটা আসলে একটা বড় জিনিস যে তোমাদেরকে পড়াইতে পড়াইতে এখন আমি জ্যামিতি অনেক পড়াশোনা করছি। এখন আমার কাছে মনে হয় জ্যামিতি খুবই সহজ মনে হচ্ছে ইদানিং। আমি অনেক জ্যামিতি কিছু বই টই পড়তেছি, তো আমার মনে হচ্ছে জ্যামিতি সহজই এখন লাগতেছে। তো এটা আসলে ভ্যারি করে, লাইফে এক সময় একটা কঠিন লাগবে, তো তুমি যেটা পড়বা বেশি সেটা দেখবা যে ইজি হয়ে গেছে। যেমন এখন আমার কাছে জ্যামিতিটা ইজি। জুনিয়রের জন্য ত্রিকোণমিতি পড়া লাগবে, ইয়েস, পড়তে হবে। প্রাইমারি যারা আছো তারাও একদম বেসিক আইডিয়াটা নিয়ে রাখতে পারো, কিন্তু জুনিয়র অবশ্যই ত্রিকোণমিতির আইডিয়া লাগবে। ABC তোমার একদম বড় বড় ত্রিকোণমিতির ফাংশন ছোট মানে এক্সপ্লেইন করতে পারতে হবে না, কিন্তু আইডিয়াটা লাগবে। ABC এরকম প্রশ্নে কি 1 2 3 দিয়ে এক্সাম্পল করলে ম্যাথকে ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে সহজ হবে? হ্যাঁ, অবশ্যই সহজ হবে। এই শানজান আবার তুমি যে কোশ্চেনটা করছো, দেখো ওর কোশ্চেনটা হচ্ছে আহ ABC এর প্রশ্নে 1 2 3 এভাবে এক্সাম্পল করলে ম্যাথটা পড়তে সহজ হবে কিনা। দেখো এইটা হচ্ছে তোমার নিজের সুবিধার জন্য। যেমন এই কোশ্চেনটা খেয়াল করো, প্রথমে আমি সিকোয়েন্সটা বানাইলাম, বানানোর পর আমাকে কি করতে হবে? এন হচ্ছে এখানে আমাদের মনে হচ্ছে প্রবলেম ক্রিয়েট করতেছে, এন এর একটা ভ্যালু কল্পনা করো না। এন সমান ধরো 3, তাহলে এন সমান যদি 3 হয়, সেটা কত? এনটা মানে হচ্ছে তিনতম পদ হচ্ছে 4। তাহলে আমাদের বলতেছে কি 4 হবে লেস দেন 7/4 এন এর ভ্যালু হচ্ছে কত? 3। 7/4 কত? 7 × 7 × 7 ডিভাইড বাই 4 × 4 × 4। এইটা করে দেখবা 4 থেকে বেশি আসছে। ঠিক আছে?
তার মানে আমাদের ঠিক আছে। একইভাবে প্রথম কোশ্চেনটা দেখো, এই যে প্রথমেই আমি কি করছি এক্সপ্লেইন করার জন্য এম এন দুইটা সংখ্যা ধরে নিছি, এন হচ্ছে 15, এম হচ্ছে 12, ধরে নিয়ে দেখাইলাম না যে এদের জিসিডি হচ্ছে 3, 3/15 × 15 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 12 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, এটা একটা পূর্ণ সংখ্যা। এটা আমার নিজের দেখার জন্য সুবিধা হইলো, ঠিক আছে। কিন্তু পরীক্ষায় যদি আমি ভ্যালু দিয়ে আসি যে এই ধরো এটা তোমাকে প্রমাণ করতে দিছে, তুমি বললা যে ধরি এম সমান 12, এন সমান 16, ধরে দেখায় দিয়ে আসলো যে হ্যাঁ এটা ইন্টিজার হয়েছে, তাহলে কি তোমরা নাম্বার পাবা? তোমার মনে হয় কখনোই নাম্বার পাবা না। প্রমাণ তোমাকে করতে হবে এইগুলা দিয়েই, কিন্তু তুমি নিজেকে যখন যখন বোঝার চেষ্টা করবা তখন ভ্যালু দিয়ে কল্পনা করতে পারো, বোঝাটা সহজ হবে। আচ্ছা, ইন ইন ইন্ডাকশন কি? আচ্ছা ইন্ডাকশন, আচ্ছা ইন্ডাকশন দিয়ে হবে। হ্যাঁ ইন্ডাকশন, ইন্ডাকশন আসলে আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট। কেন? অনেক প্রমাণ আছে ইন্ডাকশন দিয়ে করা যায়। ইন্ডাকশন হচ্ছে প্রুফ করার একটা সিস্টেম। যেমন আমি তোমাকে বললাম যে প্রমাণ করো, একটা খুবই সহজ একটা ইন্ডাকশন দেখাই জাস্ট এক্সাম্পল হিসাবে। 1 + 2 + 3 + n ইকুয়ালস টু আমরা জানি কি n × n + 1/2। এটা ধরো আমি ইন্ডাকশনের মাধ্যমে প্রমাণ করবো। আমি আসলে কি করি, ফার্স্টে n সমান 1 ধরে দেখি এটা ঠিক আছে কিনা। n সমান যদি 1 হয়, লেফট হ্যান্ড সাইডে হচ্ছে আমাদের কি আসে 1, রাইট হ্যান্ড সাইডে কি আসে 1 × 1 + 1 / 2, তার মানে হচ্ছে 1 × 2/2 সমান 1। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপে কি করতে হয় এটা একটু ডিফিকাল্ট, আমি ইন্ডাকশন পড়াই 2-3 ক্লাস ধরে, সো এইটা একবার এক্সপ্লেন করাটা একটু ডিফিকাল্ট। এই সেকেন্ড স্টেপে করতে হয় n সমান k, এইটা ট্রু ধরে নিয়ে প্রমাণ করতে হয় যে n সমান k+1 ইজ অলসো ট্রু। এইটা কিন্তু ট্রু না, এর জন্য এই জিনিসটা ট্রু, এবং ধরে প্রমাণ করতে হয় n = k+1 এর জন্য এই জিনিসটা ট্রু। এটা একটু, তুমি যদি ইন্ডাকশন জীবনে প্রথম শুনো আজকে, তাহলে আমি কি বললাম বুঝবা না, কারণ এটা একটু সময় নিয়ে পড়তে হবে। আমি ইন্ডাকশন বিস্তারিত পড়াবো, সমস্যা নেই। আচ্ছা, আমি আগের ইয়ারে রিজিওনালে হয়নি, বাট আমার কোশ্চেন সলভ করার ভালো অ্যাবিলিটি আছে। এখন আমি কিভাবে প্রিপারেশন দিব? আচ্ছা, আগের বছর রিজিওনালে হয় নাই, তুমি আগের বছর কোন ক্লাসে ছিল মাহমুদুল আলম? আজকের ক্লাসের রেকর্ড লাগবে না? ফেসবুকে লাইভে আছে, তুমি যে কোনো সময় আমার প্রোফাইলে অথবা পেজের প্রোফাইলে ঢুকলেই এটা দেখতে পারবা। এটার তো রেকর্ডের প্রয়োজন নেই, ফেসবুকেই লাইভ আছে, এটা দেখতে পারবা। তাও কি রেকর্ড লাগবে? এটা রেকর্ড কি দিতে হবে? এটা ফেসবুকেই থাকবে ভিডিওটা। ক্লাস 3, আচ্ছা মাহমুদুল আলম, তুমি আগের বছর ছিল ক্লাস 3-তে, বুঝো তুমি কাদের সাথে কম্পিট করতেছো? 3, 4, 5, তো তুমি ছিলা জুনিয়র মোস্ট। তো এইটা তোমার জন্য আসলে ডিফিকাল্ট, যে ক্লাস 3-তে থেকে 4, 5 দের সাথে কম্পিট করে রিজিওনালে হওয়া, ন্যাশনালে হওয়া, এটা একটু ডিফিকাল্ট। আমি বলবো না যে ইম্পসিবল, কিন্তু এটা ডিফিকাল্ট। তো এখানে আশাহত হওয়ার কিছু নাই। তো তুমি প্রিপারেশন কিভাবে নিবা? তুমি তোমার বেসিক আইডিয়াটা, বেসিক কনসেপ্ট গুলো ডেভেলপ করা শুরু করো, এবং তোমার যখন মনে হবে যে তুমি কনফিডেন্ট, তোমার আইডিয়া আছে, পারমুটেশন কম্বিনেশন বেসিক বুঝো, প্রবাবিলিটিতে কি হয় একটু আইডিয়া আছে, ফাংশন কিভাবে কাজ করে একটু আইডিয়া আছে, তখন হচ্ছে তুমি এই অ্যাডভান্স জিনিসগুলি পড়া শুরু করবে। আপাতত তোমার বেসিক জিনিস নিয়ে বেশি ফোকাস করা উচিত। আচ্ছা, আর কি কোশ্চেন আজকে? আচ্ছা, একবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাদমান করিম যেটা বলছো ঠিক আছে, কে দিয়ে দেখাতে হবে, এরপর k+1 এর জন্য প্রমাণ করতে হবে। হ্যাঁ, আচ্ছা আজকের ক্লাস তাহলে আমরা রেকর্ড করে দিয়ে দিব, সমস্যা নেই, এটা কোনো ব্যাপার না। এক্সাম হলে মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে যায়। এক্সাম বলে, এক্সাম হলে সবারই মাইন্ড ব্ল্যাঙ্ক হয়, এটা নিয়ে আসলে সলিউশন আমি বলবো যে আহ, একটু কনফিডেন্ট থাকতে হবে, আর কিছু না। আমি আগের বার আপনার ফেজ 1 করছিলাম, ওকে, ফেজ 1 করে যদি ভালো লাগে তাহলে এটাতে অ্যাড হইতে পারো, কোনো সমস্যা নেই। আহ, কোনো এখন পর্যন্ত কোনো প্রতিযোগিতায় অংশ নেইনি, তো এই কোর্স করতে পারবো কিনা। আচ্ছা, তুমি তুমি কি, আমি এই যে প্রথম যে প্রমাণটা করলাম, এটা কি
কিছু হলেও বুঝছো নাকি কিছুই বোঝো না। যদি এমন হয় যে কিছু হলেও বুঝছো, তাহলে তুমি কোর্স করতে পারবা, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই কোর্স করতে হলে একদম প্রাইজ পাওয়া লোক হইতে হবে এমন কোনো কথা নাই। যে কেউ করতে পারবে। জাস্ট আমি আজকে ক্লাসে যা বললাম, এইটা যদি তুমি একটু হলেও বুঝো, পুরো ম্যাথ বুঝতে হবে না। এই যে প্রথম যে এক্সাম্পলটা দেখাইলাম, পুরোটা বুঝতে হবে না। তুমি যদি, এই যে দেখো আমি খুবই সহজ ভাবে বলি, তুমি যদি এন ফ্যাক্টোরিয়াল বাই এন ইকুয়ালস টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা বুঝো, তুমি কোর্স করতে পারবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে। আর যদি ফ্যাক্টোরিয়াল কি এটাই বুঝো না, এন সি আর মানে কি, হ্যাঁ, 5C2 মানে কি, এইগুলো সম্পর্কে তোমার যদি আইডিয়া না থাকে, তাহলে আমি বলবো যে তোমাকে বেসিক কোর্স করা উচিত। আর যদি এইগুলো বুঝো যে এনসিআর কি জিনিস, তারপর হচ্ছে ফ্যাক্টোরিয়াল দিয়ে কাজটা কি হয়, হ্যাঁ, এইগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকলে কোর্স করতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? জুনিয়রের জন্য বেসিক কিছু সেগমেন্ট যা লাগবেই, প্রবাবিলিটি লিনিয়ার। হ্যাঁ হ্যাঁ, আমি এইগুলা কভার করব। জুনিয়রের জন্য কি কি লাগবে না লাগবে সবই, মানে সব টপিকই টাচ করা হবে। বাট আমি বলবো যে আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে নাম্বার থিওরিতে। এবং এই নাম্বার থিওরিটা যখন তুমি ভালোভাবে পড়বা, এটা আসলে তোমাকে হেল্প করবে অন্য টপিকেরও প্রুফ বেস যে ম্যাথ গুলো থাকবে সেগুলো করার জন্য তোমাকে এই জিনিসটা। হ্যাঁ, মেডুলার অ্যারিথমেটিক। তো এই মাহমুদুল আলম, তুমি তো ক্লাস 3-তে, রাইট? প্রাইমারির জন্য এগুলো লাগবে না, মডুলার অ্যারিথমেটিক ক্লাস 3, 4, 5 এদের জন্য না। আমি প্রাইমারি কোর্সে মডুলার অ্যারিথমেটিক পড়াবো না, এটা হচ্ছে তোমাদের জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি পার্টে করানো হবে। প্রাইমারির জন্য আমি বলবো যে বেসিক্যালি তোমার পারমুটেশন কম্বিনেশন ইম্পর্টেন্ট, অ্যালজেব্রা ইম্পর্টেন্ট, ফাংশনের আইডিয়া লাগে, ফাংশন হচ্ছে ন্যাশনালে আসে দেখছি, জ্যামিতিটা হচ্ছে ইম্পর্টেন্ট। এবং জ্যামিতিটা আসলে আমাদের কি জিনিস, জ্যামিতি আমি বলবো যে প্রাইমারি জ্যামিতি হচ্ছে এইটা। আমার এটা হচ্ছে প্রাইমারি জিওমেট্রি, আর হচ্ছে অ্যাঙ্গেল চেস। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর সাইক্লিক কোঅর্ডিনেটরের কিছু জিনিস, এইগুলাই হচ্ছে আমাদের আসলে প্রাইমারির জন্য গুটে দাও। আর জ্যামিতি আরো এক্সট্রা অনেক থিওরেম আছে, এগুলো পড়তে চাও না প্রাইমারিতে। জুনিয়র সেকেন্ডারিতে যখন উঠবা, তোমার জন্য আনলিমিটেড, যা ইচ্ছা পড়তে পারবো, কোনো সমস্যা নাই। প্রাইমারিতে যারা আছো এর বাইরে। হুম। ইকুয়েশন আমি তেমন ভালো পারি না, কি করব? এই আমি কিন্তু নয়েজ আসলে মিউট করে দিব, হ্যাঁ, তুমি নিজ থেকে একটু আনমিউট করি। ইকুয়েশন তেমন পারি না। ইকুয়েশন না পারার কারণ হচ্ছে তুমি প্র্যাকটিস করো নাই। আমার এইচএসসির একজন স্টুডেন্ট ছিল, তো সবই ভালো পারতো, কিন্তু XYZ দেখলে ভয় পায়। কারণ হচ্ছে আসলে ওই তারা যখন বেসিক্যালি অ্যালজেব্রাটা তার যখন শেখার কথা, তখন হচ্ছে করোনা হয়েছিল। তো করোনা হওয়ার ফলে অটোপাস, যেটা বলে অটোপাস হওয়ার ফলে এই XYZ দেখে ভয়টা থেকে যায়। আমি বলবো তোমার প্র্যাকটিস করতে হবে প্রচুর অ্যালজেব্রা, তাহলে তোমার এই ইকুয়েশনের যে ভয়টা, এটা কাটবে। সিগমা সাইন দিয়ে কি মিন করেন? সিগমা সাইন কোনটা? কোনটা সিগমা সাইন? তুমি কি এটার কথা বলতেছো, এই যে এইটা, এটা এটা তো সামেশন। সামেশন, হ্যাঁ, এটা সামেশন। আচ্ছা, আচ্ছা, সাইনের ব্যাপারটা, সাইন দেখে ভয় পাওয়া যাবে না। এই যে একটু এন এটা কি জিনিস, এগুলো আসলে এত কঠিন কিছু না। হুম, আচ্ছা। আচ্ছা, সময় সময় শেষের দিকে, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারো। আচ্ছা, যে একটা নাম্বার থেকে, আচ্ছা, এগুলো আমি ক্লাসে এক্সপ্লেইন করব। এইটা দেখো, এই যে ধরো তোমাকে বললো হচ্ছে 3 আর এটা হচ্ছে 2, তার মানে হচ্ছে আমার 2 থেকে শুরু হবে, 3-তে গিয়ে শেষ হবে, এরকম। এই তো তুমি বলে NI, এটার মানে হচ্ছে এন N2 প্লাস N3। ঠিক আছে। এগুলা একটু আমি বললাম যে ল্যাঙ্গুয়েজ হিসেবে পড়তে হবে ম্যাথকে, এবং সেটার জন্য যা যা করতে হয় আমরা সবই শিখবো, কোনো সমস্যা নেই। না আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, বলো। না, আমি মানে ন্যাশনালে আমি সাইক্লিক কোঅর্ডিনেশন আর অ্যাঙ্গেল চেস মানে আরো কঠিন মনে হয়েছিল আমার কাছে। মানে
এসবের থেকে আরো অনেক অন্য কিছু থেকে এসেছে এরকম মনে হচ্ছে। অবশ্যই তোমার তো ম্যাথ অলিম্পিয়াডের ব্যাপারটা কখনোই এমন না যে তুমি সিলেবাস আছে সেই সিলেবাস পড়ে গেলা, সেই সিলেবাস থেকেই সবসময় আসবে। গতবার ম্যাথ অলিম্পিয়াডের প্রাইমারিতে আমাদের ত্রিকোণমিতি কাজে লাগছে, সরি ত্রিকোণমিতি না, সাইন সাইন রুল, সাইন রুল কাজে লাগছে, সাইন রুলও আমি শিখাবো। এগুলো আসলে বেসিক জিনিস, সাইন রুলটা বেসিক জিনিস, এটা জানতে হয় সবার। ত্রিকোণমিতির একদম বেসিক আইডিয়া যে সাইন 30 ডিগ্রি এটা কি মিন করে, এগুলো প্রাইমারিতে শেখানো হবে। তারপর এই যে সাইন রুল, যেটা ত্রিভুজের অ্যাঙ্গেলের সাথে সাইডের যে রিলেশন, এটাও শেখানো হবে। হ্যাঁ, কে কি বলতেছিল? স্যার সাইন মানে ভাইয়া সাইন রুল কি ওই যে এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই হ্যাঁ সাইন হ্যাঁ বি হ্যাঁ এরকম? হ্যাঁ, এইটা দিয়ে গতবার ন্যাশনালের প্রাইমারির একটা ম্যাথ আসছিল। তো অনেকে ভাবতেছে যে প্রাইমারিতে কেন সাইন রুল আসছে। প্রাইমারিতে সাইন রুল আসা তো অবাক হওয়ার কিছু নাই। ম্যাথ অলিম্পিয়াডে তো তোমাকে মানে সিলেবাসের বাইরে থেকে কোশ্চেন আসবে, এটি স্বাভাবিক, যেহেতু কোনো সিলেবাসই নেই এখানে। তো তোমার জ্ঞানের পরিধি যত বেশি হবে তত সুবিধা। আচ্ছা। আচ্ছা, তুমি বলতেছো যে ক্লাসের যে অ্যালজেব্রা আছে সেইটা বুঝতে পারো, কিন্তু ম্যাথ অলিম্পিয়াডটাতে সমস্যা হয়। আচ্ছা, এইটা আসলে আমি বলবো একই একই অ্যান্সার আমার, যে হচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজ হিসেবে শেখাটা, ম্যাথকে ল্যাঙ্গুয়েজ হিসেবে কল্পনা করাটা ক্লাসে আমাদের সমস্যা হয় না, কারণ ক্লাসে আমাদেরকে ABCD XYZ যত কম দেখা যায় ততই স্যার চেষ্টা করে XYZ কম রাখার। আর আমরা এখানে দেখতেছি যে কোনো অঙ্কই নাই, মানে এখানে কোনো ডিজিটই নাই। কতগুলো ম্যাথ করলাম, এই যে এই প্রথম ম্যাথে কোনো ডিজিটই নাই, সেকেন্ড ম্যাথে শুধু এই যে দুইটা ডিজিট 7 আর 4। তো এই জন্যই আসলে সমস্যাটা হয়। আমরা যখন এটাকে ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখবো তখন আমাদের জন্য এটা ইজি হবে। উম, না, আমার কোনো ইউটিউব চ্যানেল নাই। আমি গত এইটা আমি পড়াই বহুদিন থেকে, এখানে আমার একটা অনেক পুরানো স্টুডেন্ট আছে, ওরে আমি 2018 সালেও মনে হয় পড়াইছি, 18-19 সালে পড়াইছি। তো অনেক আগে থেকেই পড়াই, কিন্তু আসলে আমি অনলাইনে পড়ানো শুরু করছি গত বছর থেকে। এই তোমাদের বাংলাদেশ অলিম্পিয়াড প্র্যাকটিস যেটা আছে, এখানে ক্লাস নিচ্ছি। প্রথম কোর্স ছিল ন্যাশনাল কোর্স, সেখানে এখানে ন্যাশনাল 2-1 জন স্টুডেন্ট আছে আমার, তারা ভালো রিভিউ দিতে পারবে। কারো রিভিউ প্রয়োজন হলে তাদের কাছে রিভিউ নিবা, আমার প্রিভিয়াস স্টুডেন্ট যারা আছে। ও আচ্ছা, আমি তো আমার পরিচয় দেই নাই, দিন শেষে আসলাম পরিচয় নিয়ে। আমি বুয়েট 17 ব্যাচের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখন। কাজ বলতে হোম অফিস করি, এই জন্যই অনেক ফাঁকা টাইম। ভাবলাম যে এই পোলাপানের ক্লাস নেওয়া যায় কিনা। আর কোনো কোশ্চেন আছে কারো? আচ্ছা আচ্ছা, আর কোনো কোশ্চেন থাকলেও আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, একটু ফেসবুকটা একবার চেক দিই কোনো কোশ্চেন আছে কিনা। না, কোনো কোশ্চেন নাই আশা করি। কোনো কোশ্চেন নাই। ঠিক আছে, তাহলে আজকে এখানেই শেষ। আজকের ক্লাসটা তো তোমাদের ফেসবুকেই আছে, সেখানেও দেখতে পারো। আর তোমরা যদি রিকোয়েস্ট করো আমি এটা ডাউনলোড করে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। আর ক্লাসের টাইম আর শিডিউল, আচ্ছা এই একটা ইম্পর্টেন্ট জিনিস একটু বলি। আমার গত সপ্তাহে চোখের অপারেশন হয়েছে, হ্যাঁ, তো আমি ভাবছিলাম 26 তারিখ থেকে শুরু করব, কিন্তু আমার এখন মনে হচ্ছে যে আমার আর একটু 2-3 দিন রেস্ট থাকলে ভালো হতো। এবং আমার এখানে আসলে কিছু দৌড়াদৌড়ির কাজ চলতেছে। তো 1 তারিখ থেকে ক্লাস শুরু করলে কি তোমাদের সমস্যা হবে? এক না তারিখ থেকে যদি ইনশাআল্লাহ। শুরু করি, তোমাদের কি প্রবলেম হবে? আমি 26 তারিখ থেকে ভাইয়া শুরু করতে ইনশাআল্লাহ। চাইছিলাম। না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হবে। ক্যালেন্ডার যেটা দেখলা, যেন শনি সোম বুধ চলবে একটা ক্লাস। প্রাইমারি যারা তাদের হচ্ছে শনি সোম বুধ, আর জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, এরকম একটা শিডিউল আছে। তো ক্লাস নিয়ে এইগুলো নিয়ে কোনো কনফিউশন থাকবে না, সমস্যা নেই। ক্লাসের আগে এটা রেগুলার ক্লাস এইটা। আর হচ্ছে যদি কোনো কারণে যেটা বললাম যে ক্লাস মিস হয়ে যায়, হ্যাঁ, আমার ধরো কোনো একটা মিটিং পড়ে গেছে, হ্যাঁ, তাহলে হচ্ছে ক্লাস শিডিউল করা লাগতে পারে, তখন হচ্ছে আমরা শুক্রবারে সেটা রিশিডিউল করবো। আচ্ছা, ক্লাসের পিডিএফ, অবশ্যই ক্লাসের পিডিএফ দেওয়া হবে। আচ্ছা ক্লাসের ভাইয়া, রেকর্ড পাবা আর পিডিএফ পাবা। হ্যাঁ বলো। ভাইয়া মানে অগাস্টের 1 তারিখ তো শুক্রবার পড়ে, তো ওই দিন মানে শুক্রবার হওয়ার কারণে কি ক্লাস হবে? না না না, শুক্রবার হবে না।
শনি থেকে ক্লাস শুরু আচ্ছা হবে, তার মানে 2 তারিখ থেকে ক্লাস। থ্যাংক ইউ ক্লাসের ভাইয়া। পিডিএফ পাবা। আর এটা আসলে মানে আমি বলতে গেলে অনলাইনে পড়ানো দিক দিয়ে আমার, অনলাইনে পড়াইছি এর আগে 2টা 3টা স্টুডেন্ট, কিন্তু আসলে ব্যাচ পড়াচ্ছি 1 বছর ধরে। সো বলতে গেলে শর্টকামিংস অবশ্যই থাকবে। যেমন গত বছর যখন ন্যাশনাল ক্লাস নিয়েছিলাম, তোমাদের হয়তো খেয়াল আছে যারা আছো ওখান থেকে, যে আমার সাউন্ডে অনেক প্রবলেম হচ্ছিল ফার্স্ট 2 একটা ক্লাসে। তারপরে এমন অনেক প্রবলেম হয়েছিল যে লেখাটা আটকে আটকে যাচ্ছে। যেমন এই যে একটা লাইন না গিয়ে এক- একটু মনে হচ্ছে 1 সেকেন্ড ধরে ধরে পিং আছে। তো এই প্রবলেম গুলো আস্তে আস্তে সলভ হয়ে গেছে। এখন হচ্ছে আমার সাউন্ডের প্রবলেম হয় না, আমার মাইক ইমপ্রুভ হয়েছে। তারপর একটা ট্যাব কিনছি তোমাদের ক্লাস নেওয়ার জন্য, যাতে লেখাগুলো ক্লিয়ারলি দেখতে পারো। তো আস্তে আস্তে আসলে এগুলো প্রবলেম সলভ হবে। তো তোমরা আমাকে সব থেকে ভালো হয় যে প্রবলেম ফেস করার সাথে সাথে যদি আমাকে বলো, তো নেক্সট ক্লাস থেকে সেটা সলভ হয়ে আসবে। তোমরা চেষ্টা করবে যে আমাকে একটু ফিডব্যাক দেওয়ার জন্য, যে কি প্রবলেম হচ্ছে। যেমন আজকেই তুমি যদি তোমরা বলো যে আজকে আমাদের এই প্রবলেমটা হয়েছে, আমি চেষ্টা করবো নেক্সট ক্লাসে সেটা যেন সলভ হয়ে আসে। আচ্ছা, 2 নম্বর ম্যাথের লেমাটা বললে ভালো হতো, বাসায় করতে পারতো। 2 নম্বর ম্যাথে কি করতে হবে তোমাকে? ইন্ডাকশন মেথড জানতে হবে। ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে ইন্ডাকশন মেথড কি জিনিস, চাইলে দেখতে পারো, কোনো সমস্যা নেই। যদি নাও দেখো কোনো সমস্যা নেই, আমি তো কোর্সে ইন্ডাকশন পড়াবো। তো তখন এইটা অবশ্যই সলভ করে দিব আমি, কোনো সমস্যা নেই। আচ্ছা ভাইয়া, তাহলে নেক্সট ক্লাস কি অগস্ট থেকে শুরু হবে? হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে আমাদের 2 আগস্ট। 2 আগস্ট হচ্ছে নেক্সট ক্লাস। সেকেন্ডারি ক্যাটাগরির ক্লাস তো স্যাটারডেতে নাই, সানডে থেকে। তাহলে সানডে থেকে 3 তারিখ। আচ্ছা ঠিক আছে। প্রতি প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস আর কি, এবং কোনো সপ্তাহে মিস হয়ে গেলে শুক্রবারে কভার করা হবে। ওকে ভাইয়া। আচ্ছা, ঠিক আছে আচ্ছা, তাহলে। এখানে আমি একটু কথা বলি। হ্যাঁ, বলো। আচ্ছা আচ্ছা, তোমরা যারা হলো রেকর্ডেড ক্লাসের যে ব্যাপারটা বলতিছো, তো আগে তো হলো আমাদের যখন কোর্স হইতো সেখানে কিন্তু একটা ড্রাইভ লিঙ্ক দেওয়া হইতো এবং সেই ড্রাইভ লিঙ্কে তোমাদের অ্যাক্সেস দেওয়া হইতো। বাট এখন কিন্তু এবার কোনো ড্রাইভ লিঙ্ক দেওয়া হবে না। তোমরা যারা অলরেডি এনরোল করছো কোর্সের মধ্যে, তারা কিন্তু প্রত্যেকে ওয়েবসাইটে একটা ফর্ম ফিল আপ করছো জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে। তুমি যদি ওই জিমেল অ্যাকাউন্টে যাও, যখন ক্লাস শেষ হবে, ক্লাস শেষ হওয়ার ধরো যে আপলোড হতে যে টাইমটা লাগে 30-40 মিনিট, তারপরেই দেখবা যে ওইখানে তুমি যদি মাই কোর্সে যাও, তুমি কিন্তু এই কোর্সটা তোমার শো করবে। তো যখনই শো করবে, তুমি ক্লিক করলেই আসলে তোমার ওখানে প্রত্যেকটা ক্লাস সাজানো থাকবে। যদি একটা ক্লাস হয়ে যায়, তুমি একটা ক্লাসের রেকর্ড পাবা, 2টা ক্লাস হয়ে গেলে 2টা ক্লাসের রেকর্ড পাবা। তো এখন থেকে পুরো রেকর্ড ক্লাস কিন্তু তুমি শুধুমাত্র ওয়েবসাইটেই পাবা, আর কোথাও পাবা না। তো যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করছিলা, তো ওইটা খালি একটু ঠিকঠাক ভাবে রাখবা, তাহলে আসলে রেকর্ড ক্লাস পেয়ে যাবা। আচ্ছা, আমি তো অলরেডি বলছি, তো আর একবার বলি। এই নিলয়, এই জুনিয়র প্রাইমারিদের হচ্ছে শনি সম্পদ, রাইট? আর হ্যাঁ, হ্যাঁ। আহ, তাহলে প্রাইমারি যারা আছো সবার ক্লাস শুরু হচ্ছে 2 আগস্ট থেকে। আর জুনিয়র সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি যারা আছো সবার ক্লাস হচ্ছে 3 আগস্ট থেকে। ঠিক আছে, ফার্স্ট ক্লাস। আর যে কোনো প্রবলেমে তো আমি আছি, মেসেঞ্জারে আমাকে নক দিবা, অথবা ফোনও করতে পারো, কোনো সমস্যা নেই, ইমার্জেন্সিতে ফোন করবা। তাছাড়া মেসেঞ্জারে আমি থাকবো, যে কোনো প্রবলেম সেখানে আমি দেখবো, সমস্যা নেই। আচ্ছা, আরেকটা কিন্তু কথা বলি, সেটা হলো মেসেঞ্জার গ্রুপ কিন্তু একটা তৈরি করা হয়েছে, অলরেডি গ্রুপেও পোস্ট করা হয়েছে। যারা যারা অ্যাড নেই, আমাকে অথবা ভাইয়াকে মেসেজ দিও, অ্যাড করে দেওয়া হবে। আচ্ছা, আর পিডিএফ, নিলয়, পিডিএফ তো হচ্ছে কিভাবে দেয়া যায়? পিডিএফ এর কি? জন্য এখন আলাদা করে এই গ্রুপের মধ্যেই আসলে দিতে হবে, আচ্ছা, ড্রাইভিং তাহলে আকারে বা পিডিএফ ইয়ে করে। তোমাদেরকে গ্রুপে দিয়ে দিব। পিডিএফ এর সাইজ যেহেতু অনেক ছোট, মেসেঞ্জারেই দেওয়া যাবে, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে তাহলে। ঠিক আছে, আজকের তাহলে ওরিয়েন্টেশন ক্লাস শেষ। থ্যাংক ইউ তোমাদেরকে জয়েন করার জন্য। আমরা তাহলে 2 এবং 3 তারিখ থেকে শুরু করবো ইনশাল্লাহ ক্লাস। আচ্ছা, ধন্যবাদ ইনশাআল্লাহ সবাইকে। ভাইয়া। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ ভাইয়া, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।